শুনছেন নটার গল্প, গল্পে গল্পে জমজমাট। আমি শাওলি। আজ আবারও চলে এসেছি আপনার কাছে রবীন্দ্রনাথ ঠাকুরের ছেলেবেলা বইটি পড়ে শোনাতে। অডিও বুকের সেগমেন্টে আমি কেন এই ছেলেবেলা বইটা পড়ে শোনাচ্ছি তার কারণ একজন মানুষের ছোটবেলার স্মৃতিচারণ কি করে সাহিত্য হয়ে ওঠে সেটা জানেন আমার এই বই পড়াটা শুনলেই বুঝতে পারবেন। চলুন তবে শুরু করা যাক আজ দ্বিতীয় পর্ব। আমরা যখন ছোট ছিলুম তখন সন্ধেবেলায় কলকাতা শহর এখনকার মতো এত বেশি সজাগ ছিল না। এখনকার কালে সূর্যের আলোর দিনটা যেমনই ফুরিয়েছে অমনি শুরু হয়েছে বিজলি আলোর দিন। সে সময়টাতে শহরে কাজ কম, কিন্তু বিশ্রাম নেই। উনুনে যেন জলা কাঠ নিভেছে, তবু কয়লায় রয়েছে আগুন। তেল কল চলে না, স্টিমারের বাঁশি থেমে থাকে। কারখানা ঘর থেকে মজুরের দল বেরিয়ে গেছে। পাটের গাঁট টানা গাড়ির মোষগুলো গেছে টিনের চালার নিচে শহুরে গোষ্ঠে। সমস্ত দিন যে শহরের মাথা ছিল নানা চিন্তায় তেতে আগুন, এখনো তার নাড়িগুলো যেন দপদপ করছে। রাস্তার দুধারে দোকানগুলোতে কেনা বেচা তেমনই আছে, কেবল সামান্য কিছু ছাই চাপা। রকম বেরকমের গোঙানি দিতে দিতে হাওয়া গাড়ি ছুটেছে 10 দিকে। তাদের দৌড়ের পিছনে গরজের ঠেলা কম। আমাদের সেকালে দিন ফুরলে কাজকর্মের বাড়তি ভাগ যেন কালো কম্বল মুড়ি দিয়ে চুপচাপ শুয়ে পড়ত শহরের বাতি নেবানো নিচের তলায়। ঘরে বাইরে সন্ধ্যার আকাশ থমথম করত। ইডেন গার্ডেনে গঙ্গার ধারে শৌখিনদের হাওয়া খাইয়ে নিয়ে ফেরবার গাড়িতে সইসদের হৈ হৈ শব্দ রাস্তা থেকে শোনা যেত। চৈত বৈশাখ মাসে রাস্তায় ফেরিওয়ালা হেঁকে যেত, বরফ। হাড়িতে বরফ দেওয়া নোনতা জলে ছোট ছোট টিনের চোঙে থাকতো যাকে বলা হতো কুলফির বরফ, এখন যাকে বলে আইস কিংবা আইসক্রিম। রাস্তার দিকের বারান্দায় দাঁড়িয়ে সেই ডাকে মন কীরকম করতো তা মনই জানে। আর একটা হাঁক ছিল, বেলফুল। বসন্তকালে সেই মালিদের ফুলের ঝুড়ির খবর আজ নেই, কেন জানি নে। তখন বাড়িতে মেয়েদের খোঁপা থেকে বেলফুলের গোড়ে মালার গন্ধ ছড়িয়ে যেত বাতাসে। গা ধুতে যাবার আগে ঘরের সামনে বসে সম্মুখে হাত আয়না রেখে মেয়েরা চুল বাঁধত। বিনুনি করা চুলের দড়ি দিয়ে খোঁপা তৈরি হতো নানা কারিগরিতে। তাদের পরনে ছিল ফরাসডাঙ্গার কালা পেড়ে শাড়ি, পাক দিয়ে কুঁচকিয়ে তোলা। নাপতে নিয়ে আসতো ঝামা দিয়ে পা ঘষে আলতা পরাতে। মেয়ে মহলে তারাই লাগতো খবর চালাচালির কাজে। ট্রামের পায়দানের উপর ভিড় করে কলেজ আর আপিস ফেরার দল ফুটবল খেলার ময়দানে ছুটত না। ফেরবার সময় তাদের ভিড় জমতো না সিনেমা হলের সামনে। নাটক অভিনয়ের একটা ফুর্তি দেখা দিয়েছিল, কিন্তু কি আর বলবো, আমরা সে সময় ছিলাম ছেলে মানুষ। তখন বড়দের আমোদে ছেলেরা দূর থেকেও ভাগ বসাতে পেত না। যদি সাহস করে কাছাকাছি যেতুম তাহলে শুনতে হতো, যাও খেলা করো গে। অথচ ছেলেরা খেলায় যদি উচিত মতো গোল করতো তাহলে শুনতে হতো, চুপ করো। বড়দের আমোদ আহ্লাদ সবসময় খুব যে চুপচাপে সারা হতো তা নয়। তাই দূর থেকে কখনো কখনো ঝর্নার ফ্যানার মতো তার কিছু কিছু পড়তো ছিটকিয়ে আমাদের দিকে। এবাড়ির বারান্দায় ঝুঁকে পড়ে তাকিয়ে থাকতুম, দেখতুম ও বাড়ির নাচঘর আলোয় আলোময়। দেউড়ির সামনে বড় বড় জুড়ি গাড়ি এসে জুটেছে। সদর দরজার কাছ থেকে দাদাদের কেউ কেউ অতিথিদের উপরে আগিয়ে নিয়ে যাচ্ছেন। গোলাপ পাশ থেকে গায়ে গোলাপ জল ছিটিয়ে দিচ্ছেন, হাতে দিচ্ছেন ছোট একটি করে তোড়া। নাটকের থেকে কুলীন মেয়ের ফুপিয়ে কান্না কখনো কখনো কানে আসে। তার মর্ম বুঝতে পারিনি, বুঝবার ইচ্ছেটা হয় প্রবল। খবর পেতুম যিনি কাঁদতেন তিনি কুলীন বটে, কিন্তু তিনি আমার ভগ্নিপতি। তখনকার পরিবারে যেমন মেয়ে আর পুরুষ ছিল দুই সীমানায় দুই দিকে, তেমনই ছিল ছোটরা আর বড়রা। বৈঠকখানায় ঝাড় লণ্ঠনের আলোয় চলছে নাচ গান।
গুড়গুড়ি টানছেন বড়র দল। মেয়েরা লুকোনো থাকতেন ঝরোখার ওপারে চাপা আলোয় পানের বাটা নিয়ে। সেখানে বাইরের মেয়েরা এসে জমতেন। ফিসফিস করে চলত গেরস্থালির খবর। ছেলেরা তখন বিছানায়। পিয়ারি কিংবা শঙ্করী গল্প শোনাচ্ছে, কানে আসছে, জোছনায় যেন ফুল ফুটেছে। আমাদের সময়কার কিছু পূর্বে ধনী ঘরে ছিল শখের যাত্রার চলন। মিহি গলাওয়ালা ছেলেদের বাছাই করে নিয়ে দল বাঁধার ধুম ছিল। আমার মেজ কাকা ছিলেন এই রকম একটি শখের দলের দলপতি। পালা রচনা করবার শক্তি ছিল তার। ছেলেদের তৈরি করে তোলবার উৎসাহ ছিল। ধনীদের ঘর পোষা এই যেমন শখের যাত্রা, তেমনি ব্যবসাদারি যাত্রা নিয়েও বাংলাদেশের ছিল ভারী নেশা। এ পাড়ায় ও পাড়ায় এক একজন নামজাদা অধিকারীর অধীনে যাত্রার দল গজিয়ে উঠত। দলকর্তা অধিকারীরা সবাই যে জাতে বড় কিংবা লেখাপড়ায় এমন কিছু তা নয়। তারা নাম করেছে আপন ক্ষমতায়। আমাদের বাড়িতে যাত্রা গান হয়েছে মাঝে মাঝে, কিন্তু রাস্তা নেই। ছিলুম ছেলে মানুষ, আমি দেখতে পেয়েছি তার গোড়াকার জোগাড় যন্তর। বারান্দা জুড়ে বসে গেছে দলবল, চারিদিকে উঠছে তামাকের ধোঁয়া। ছেলেগুলো লম্বা লম্বা চুলওয়ালা, চোখে কালি পড়া, অল্প বয়সে তাদের মুখ গিয়েছে পেকে, পান খেয়ে খেয়ে ঠোঁট গিয়েছে কালো হয়ে। সাজগোজের আসবাব আছে রং করা টিনের বাক্স। দেউরির দরজা খোলা, উঠোনে পিলপিল করে ঢুকে পড়ছে লোকের ভিড়। চারদিকে টকবক করে আওয়াজ উঠছে, ছাপিয়ে পড়ছে গলি পেরিয়ে চিতপুরের রাস্তায়। রাত্রি হবে 9টা। পায়রার পিঠের উপর বাজ পাখির মতো হঠাৎ এসে পড়ে শ্যাম। কড়া পড়া শক্ত হাতের মুঠি দিয়ে আমার কনুই ধরে বলে, মা ডাকছে, চলো শোবে চলো। লোকের সামনে এই টানা হ্যাঁচড়ায় আমার মাথা হেঁট হয়ে যেত। হার মেনে চলে যেতুম শোবার ঘরে। বাইরে চলছে হাঁক ডাক, বাইরে জ্বলছে ঝাড় লণ্ঠন। আমার ঘরে সারা শব্দ নেই। পিল সুজের উপর টিমটিম করছে পিতলের প্রদীপ। ঘুমের ঘোরে মাঝে মাঝে শোনা যাচ্ছে নাচের তাল সময় এসে ঠেকতেই ঝমাঝম করতাল। সবটাতে মানা করাটাই বড়দের ধর্ম, কিন্তু একবার কি কারণে তাদের মন নরম হয়েছিল। হুকুম বেরোলো ছেলেরাও যাত্রা শুনতে পাবে। ছিল নল দময়ন্তীর পালা। আরম্ভ হবার আগে রাত 11টা পর্যন্ত বিছানায় ছিলুম ঘুমিয়ে। বারবার ভরসা দেওয়া হলো সময় হলেই আমাদের জাগিয়ে দেবে। উপরওয়ালাদের দস্তুর জানি, কথা কিছুতেই বিশ্বাস হয় না, কেননা তারা বড়, আমরা ছোট। সে রাত্রে নারাজ দেহটাকে বিছানায় টেনে নিয়ে গেলুম। তার একটা কারণ, মা বললেন তিনি স্বয়ং আমাকে জাগিয়ে দেবেন। আর একটা কারণ, 9টার পরে নিজেকে জাগিয়ে রাখতে বেশ একটু ঠেলাঠেলির দরকার হতো। এক সময় ঘুম থেকে উঠিয়ে আমাকে নিয়ে আসা হলো বাইরে। চোখে ধাঁধা লেগে গেল। একতলায় দোতলায় রঙিন ঝাড় লণ্ঠন থেকে ঝিলিমিলি আলো ঠিকরে পড়ছে চারদিকে। সাদা বিছানো চাদরে উঠোনটা চোখে ঠেকছে মস্ত। একদিকে বসে আছেন বাড়ির কর্তারা আর যাদের ডেকে আনা হয়েছে। বাকি জায়গাটা যার খুশি যেখান থেকে এসে ভরাট করেছে। থিয়েটারে এসেছিলেন পেটে সোনার চেন ঝোলানো নামজাদার দল। আর এই যাত্রার আসরে বড় এ ছোট এ ঘেঁষাঘেঁষি। তাদের বেশিরভাগ মানুষই ভদ্রলোকেরা, যাদের বলে বাজে লোক। তেমনি আবার পালা গানটা লেখানো হয়েছে এমন সব লিখিয়ে দিয়ে যারা হাত পাকিয়েছে খাগড়া কলমে, যারা ইংরেজি কপি বুকের মক্ষ করেনি। এর সুর, এর নাচ, এর সব গল্প বাংলাদেশের হাট মাঠ ঘাটের পয়দা করা। এর ভাষা পণ্ডিত মশাই দেননি পালিশ করে। সবাই যখন দাদাদের কাছে এসে বসলুম, রুমালে কিছু কিছু টাকা বেঁধে আমাদের হাতে দিয়ে দিলেন। বাহবা দেবার ঠিক জায়গাটাতে ওই টাকা ছুঁড়ে দেওয়া ছিল রীতি। এতে যাত্রাওয়ালার ছিল উপরি পাওনা, আর গৃহস্থের ছিল খোশনাম। রাত ফুরোতো, যাত্রা ফুরোতে চাইতো না। মাঝখানে নেতিয়ে পড়া দেহটাকে আড়কোলা করে কে যে কোথায় নিয়ে গেল জানতেও পারিনি। জানতে পারলে সে কি কম লজ্জা?
যে মানুষ বড়দের সমান সারে বসে বকশিস দিচ্ছে ছোঁড়ে, উঠোন শুদ্ধ লোকের সামনে তাকে কিনা এমন অপমান। ঘুম যখন ভাঙল, দেখি মায়ের তক্তাপোষে শুয়ে আছি। বেলা হয়েছে বিস্তর, ঝাঁ ঝাঁ করছে রোদ্দুর, সূর্য উঠে গেছে, অথচ আমি উঠিনি। এ ঘটেনি আর কোনো দিন। শহরে আজকাল আমোদ চলে নদীর স্রোতের মতো, মাঝে মাঝে তার ফাঁক নেই। রোজই যেখানে সেখানে যখন তখন সিনেমা, যে খুশি ঢুকে পড়ছে সামান্য খরচে। সেকালে যাত্রাগান ছিল যেন শুকনো গাঙে কোষ দুকোষ অন্তর বালি খুঁড়ে জল তোলা। ঘণ্টা কয়েক তার মেয়াদ। পথের লোক হঠাৎ এসে পড়ে আঁজলা ভরে তেষ্টা নেয় মিটিয়ে। আগেকার কালটা ছিল যেন রাজপুত্তর। মাঝে মাঝে পাল পার্বণে যখন মর্জি হতো আপন এলাকায় করত দান খয়রাত। এখনকার কাল সদাগরের পুত্তুর। হরেক রকমের ঝকঝকে মাল সাজিয়ে বসেছে সদর রাস্তার চৌমাথায়। বড় রাস্তা থেকে খদ্দের আসে, ছোট রাস্তা থেকেও। চাকরদের বড় কর্তা ব্রজেশ্বর, ছোট কর্তা যে ছিল তার নাম শ্যাম। বাড়ি যশোরে, খাঁটি পাড়া গেয়ে। ভাষা তার কলকাতাই নয়। সে বলতো তেনারা ওনারা, খাতি হবে, জাতি হবে, মুগির ডাল, কুলির আম্বল। দমনি ছিল তার আদরের ডাক। তার রং ছিল শ্যামবর্ণ, বড় বড় চোখ, তেল চুকচুকে লম্বা চুল, মজবুত দোহারা শরীর। তার স্বভাবে কড়া কিছুই ছিল না, মন ছিল সাদা। ছেলেদের পরে তার ছিল দরদ। তার কাছে আমরা ডাকাতের গল্প শুনতে পেতুম। তখন ভূতের ভয় যেমন মানুষের মন জুড়ে ছিল, তেমনি ডাকাতের গল্প ছিল ঘরে ঘরে। ডাকাতি এখনো কম হয় না, খুনও হয়, জখমও হয়, লুটও হয়, পুলিশও ঠিক লোককে ধরে না। কিন্তু এ হলো খবর, এতে গল্পের মজা নেই। তখনকার ডাকাতি গল্পে উঠেছিল দানা বেঁধে, অনেক দিন পর্যন্ত মুখে মুখে চারিয়ে গেছে। আমরা যখন জন্মেছি তখনও এমন সব লোক দেখা যেত যারা সমর্থ বয়সে ছিল ডাকাতের দলে। মস্ত মস্ত সব লাঠিয়াল, সঙ্গে সঙ্গে চলে লাঠি খেলার সাকরেদ। তাদের নাম শুনলেই লোকে সেলাম করত। প্রায়ই ডাকাতি তখন গোয়ারের মতো নিছক খুন খারাপির ব্যাপার ছিল না। তাতে যেমন ছিল বুকের পাটা, তেমনি দরাজ মন। এদিকে ভদ্রলোকের ঘরেও লাঠি দিয়ে লাঠি ঠেকাবার আখড়া বসে গিয়েছিল। যারা নাম করেছিল ডাকাতরাও তাদের মানত ওস্তাদ বলে, এড়িয়ে চলত তাদের সীমানা। অনেক জমিদারের ডাকাতি ছিল ব্যবসা, গল্প শুনেছি। সেই জাতের একজন দল বসিয়ে রেখেছিল নদীর মোহানায়। সেদিন অমাবস্যা, পুজোর রাত্রির। কালী কঙ্কালীর নামে মুন্ড কেটে মন্দিরে যখন নিয়ে এলো, জমিদার কপাল চাপড়ে বললে, এ যে আমারই জামাই। আরও শোনা যেত রঘু ডাকাত, বিশু ডাকাতের কথা। তারা আগে থাকতে খবর দিয়ে ডাকাতি করত, ইতর্পণা করত না। দূর থেকে তাদের হাঁক শুনে পাড়ার রক্ত যেত হিম হয়ে। মেয়েদের গায়ে হাত দিতে তাদের ধর্মে ছিল মানা। একবার একজন মেয়ে খাড়া হাতে কালি সেজে উল্টে ডাকাতের কাছ থেকে প্রণামী আদায় করেছিল। আমাদের বাড়িতে একদিন ডাকাতের খেলা দেখানো হয়েছিল। মস্ত মস্ত কালো কালো জোয়ান সব, লম্বা লম্বা চুল, ঢেঁকিতে চাদর বেঁধে সেটা দাঁতে কামড়ে ধরে দিলে ঢেঁকিটা টপকিয়ে পিঠের দিকে। ঝাঁকড়া চুলে মানুষ দুলিয়ে লাগলো ঘোরাতে। লম্বা লাঠির উপর ভর দিয়ে লাফিয়ে উঠল দোতলায়। একজনের দুই হাতের ফাঁক দিয়ে পাখির মতো সুট করে বেরিয়ে গেল। 10-20 কোষ দূরে ডাকাতি সেরে সেই রাত্রেই ভালো মানুষের মতো ঘরে ফিরে এসে শুয়ে থাকা কেমন করে হতে পারে তাও দেখালে। খুব বড় একজোড়া লাঠির মাঝখানে আর করা একটা করে পা রাখবার কাঠের টুকরো বাঁধা। এই লাঠিকে বলে রনপা। দুই হাতে দুই লাঠির আগা ধরে সেই পাদানের উপর পা রেখে চললে 1 পা ফেলা 10 পা ফেলার সামিল হতো। ঘোড়ার চেয়ে দৌড় হতো বেশি। ডাকাতি করবার মতলব যদিও মাথায় ছিল না, তবু একসময় এই রনপায়ে চলার অভ্যেস তখনকার শান্তিনিকেতনে ছেলেদের মধ্যে চালাবার চেষ্টা করেছিল। ডাকাতি খেলার এই ছবি
শ্যামের মুখের গল্পের সঙ্গে মিলিয়ে নিয়ে কতবার সন্ধে কাটিয়েছি দুহাতে পাঁজর চেপে ধরে। ছুটির রবিবার, আগের সন্ধেবেলায় ঝিঝি ডাকছিল বাইরের দক্ষিণের বাগানের ঝোপে। গল্পটা ছিল রঘু ডাকাতের। ছায়া কাঁপা ঘরে মিটমিটে আলোতে বুক করছিল ধুক ধুক। পরদিন ছুটির ফাঁকে পালকিতে চড়ে বসলুম। সেটা চলতে শুরু করলো বিনা চলায়, পুরো ঠিকানায়, গল্পের জালে জড়ানো মনটাকে ভয়ের স্বাদ দেবার জন্য। নিঝুম অন্ধকারের নাড়িতে যেন তালে তালে বেজে উঠছে বেহারাগুলোর হাই হুই হাই হুই। গা করছে ছমছম, ধুধু করে মাঠ, বাতাস কাঁপে রোদ্দুরে, দূরে ঝিকঝিক করে কালো দিঘির জল, চিকচিক করে বালি। ডাঙার উপর থেকে ঝুঁকে পড়েছে ফাটল ধরা ঘাটের দিকে ডালপালা ছড়ানো পাকুড় গাছ। গল্পের আতঙ্ক জমা হয়ে আছে না জানা মাঠের গাছতলায় ঘন বেতের ঝোপে। যত এগোচ্ছি দূর দূর করছে বুক। বাঁশের লাঠির আগা দু একটা দেখা যায় ঝোপের উপর দিকে। কাঁধ বদল করবে বেহারাগুলো ওইখানে, জল খাবে, ভিজে গামছা জড়াবে মাথায়, তারপরে রে 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 রে। সকাল থেকে রাত পর্যন্ত পড়াশুনোর জাঁতা কল চলছে এই ঘর ঘর শব্দে। এই কলে দম দেওয়ার কাজ ছিল আমার সেজ দাদা হেমেন্দ্রনাথের হাতে। তিনি ছিলেন কড়া শাসনকর্তা। তম্বুরার তারে অত্যন্ত বেশি টান দিতে গেলে পটাং করে যায় ছিঁড়ে। তিনি আমাদের মনে যতটা বেশি মাল বোঝাই করতে চেয়েছিলেন তার অনেকটাই ডিঙি উল্টিয়ে তলিয়ে গেছে। এ কথা এখন আর লুকিয়ে রাখা চলবে না। আমার বিদ্যেটা লোকসানি মাল। সেজদাদা তার বড় মেয়েকে শিখিয়ে তুলতে লেগেছিলেন। যথাসময়ে তাকে দিয়েছিলেন লোরেটোতে ভর্তি করে। তার পূর্বেই তার ভাষায় প্রথম দখল হয়ে গেছে বাংলায়। প্রতিভাকে বিলিতি সঙ্গীতে পাকা করে তুললেন। তাতে করে তাকে দিশি গানের পথ ভুলিয়ে দেওয়া হয়নি, সে আমরা জানি। তখনকার দিনে ভদ্র পরিবারে হিন্দুস্তানি গানে তার সমান কেউ ছিল না। বিলিতি সঙ্গীতের গুণ হচ্ছে তাতে সুর সাধানো হয় খুব খাঁটি করে, কান দোরস্ত হয়ে যায়, আর পিয়ানোর শাসনে তালেও ঢিলেমি থাকে না। এদিকে বিষ্ণুর কাছে দিশি গান শুরু হয়েছে শিশুকাল থেকে। গানের এই পাঠশালায় আমাকেও ভর্তি হতে হলো। বিষ্ণু যে গানে হাতেখড়ি দিলেন, এখনকার কালের কোনো নামি বা বেনামি ওস্তাদ তাকে ছুঁতে ঘৃণা করবেন। সেগুলো পাড়া গিয়ে ছড়ার অত্যন্ত নিচের তলায়। দু একটা নমুনা দিই। এক যে ছিল বেদের মেয়ে এলো পাড়াতে, সাধের উল্কি পড়াতে, আবার উল্কি পড়া যেমন তেমন লাগিয়ে দিল ভেলকি ঠাকুরঝি, উল্কির জ্বালাতে কত কেঁদেছি ঠাকুরঝি। আরও কিছু ছেঁড়া ছেঁড়া লাইন মনে পড়ে, যেমন চন্দ্র সূর্য হার মেনেছে জোনাক জালে বাতি, মোগল পাঠান হদ্দ হলো, ফার্সি পড়ে তাঁতি, গণেশের মা কলাবউকে জ্বালা দিও না, তার একটি মোচা ফললে পরে কত হবে ছানাপোনা। অতি পুরনো কালের ভুলে যাওয়া খবরের আমেজ আসে এমন লাইনও পাওয়া যায়, যেমন এক যে ছিল কুকুর চাটা শেয়াল কাঁটার বন, কেটে করলে সিংহাসন। এখনকার নিয়ম হচ্ছে প্রথমে হারমোনিয়ামে সুর লাগিয়ে সারেগামা সাধানো, তারপরে হালকা গোছের হিন্দি গান ধরিয়ে দেওয়া। তখন আমাদের পড়াশুনোর যিনি তদারক করতেন তিনি বুঝেছিলেন ছেলে মানুষই ছেলেদের মনের আপন জিনিস, আর ওই হালকা বাংলা ভাষা হিন্দি বুলির চেয়ে মনের মধ্যে সহজে জায়গা করে নেয়। তাছাড়া এ ছন্দের দিশি তাল বাঁয়া তবলার বোলের তোয়াক্কা রাখে না, আপনা আপনি নাড়িতে নাচতে থাকে। শিশুদের মন ভোলানো, গান শেখানোর শুরু সেই ছড়ায়। এইটা আমাদের উপর দিয়ে পরখ করানো হয়েছিল। তখন হারমোনিয়াম আসেনি এদেশের গানের জাত মারতে। কাঁধের উপর তম্বুরা তুলে গান অভ্যেস করেছি, কলটেপা সুরের গোলামি করিনি। আমার দোষ হচ্ছে শেখবার পথে কিছুতেই আমাকে বেশি দিন চালাতে পারিনি। ইচ্ছে মতো কুড়িয়ে বাড়িয়ে যা পেয়েছি ঝুলি ভর্তি করেছি তাই দিয়েই। মন দিয়ে শেখা যদি আমার ধাতে থাকতো তাহলে এখনকার দিনের ওস্তাদরা আমাকে তাচ্ছিল্য করতে পারত না।
কেননা সুযোগ ছিল বিস্তর। যে কয়দিন আমাদের শিক্ষা দেবার কর্তা ছিলেন সেজ দাদা, ততদিন বিষ্ণুর কাছে আনমনাভাবে ব্রহ্মসঙ্গীত আউড়েছে। কখনো কখনো যখন মন আপনা হতেই লেগেছে, তখন গান আদায় করেছি দরজার পাশে দাঁড়িয়ে। সেজ দাদা বেহাগে আওড়াচ্ছেন অতি গজগামিনী রে, আমি লুকিয়ে মনের মধ্যে তার ছাপ তুলে নিচ্ছি। সন্ধেবেলায় মাকে সেই গান শুনিয়ে অবাক করা খুব সহজ কাজ ছিল। আমাদের বাড়ির বন্ধু শ্রীকণ্ঠবাবু দিন রাত গানের মধ্যে তলিয়ে থাকতেন। বারান্দায় বসে বসে চামেলির তেল মেখে স্নান করতেন। হাতে থাকতো গুড়গুড়ি, অম্বুরি তামাকের গন্ধ উঠত আকাশে। গুনগুন গান চলত, ছেলেদের টেনে রাখতেন চারদিকে। তিনি তো গান শেখাতেন না, গান তিনি দিতেন। কখন তুলে নিতুম জানতে পারতুম না। ফুর্তি যখন রাখতে পারতেন না, দাঁড়িয়ে উঠতেন, নেচে নেচে বাজাতে থাকতেন সেতার। হাসিতে বড় বড় চোখ জল জল করত। গান ধরতেন মায় ছোঁড়ো ব্রজ কি বাঁশরি। সঙ্গে সঙ্গে আমিও না গাইলে ছাড়তেন না। তখনকার আতিথ্য ছিল খোলা দরজার। চেনা শোনার খোঁজ খবর নেবার বিশেষ দরকার ছিল না। যারা যখন এসে পড়তো তাদের শোবার জায়গাও মিলত, অন্যের থালাও আসতো যথা নিয়মে। সেই রকমের অচেনা অতিথি একদিন লেপ মোড়া তম্বুরা কাঁখে করে তার পুটুলি খুলে বসবার ঘরের এক পাশে পা ছড়িয়ে দিলেন। কানাই হুঁকোবর্দার যথারীতি তার হাতে দিলে হুঁকো তুলে। সেকালে ছিল অতিথির জন্যে এই যেমন তামাক তেমনি পান। তখনকার দিনে বাড়ি ভিতরে মেয়েদের সকালবেলার কাজ ছিল ওই পান সাজতে হতো রাশি রাশি। বাইরের ঘরে যারা আসতো তাদের উদ্দেশ্যে চটপট পানে চুন লাগিয়ে কাঠি দিয়ে খয়ের লেপে ঠিকমতো মশলা ভরে লবঙ্গ দিয়ে মুড়ে সেগুলো বোঝাই হতে থাকতো পিতলের গামলায়। উপরে পড়তো খয়েরের ছোপ লাগা ভিজে ন্যাকড়ার ঢাকা। ওদিকে বাইরে সিঁড়ির নিচের ঘরটাতে চলতো তামাক সাজার ধুম। মাটির গামলায় ছাই ঢাকা গুল, আলবোলার নলগুলো ঝুলছে নাগলোকের সাপের মতো। তাদের নাড়ির মধ্যে গোলাপ জলের গন্ধ। বাড়িতে যারা আসতেন সিঁড়ি দিয়ে উঠবার মুখে তারা গৃহস্থের প্রথম আসুন মশায় ডাক পেতেন এই অম্বুরি তামাকের গন্ধে। তখন এই একটা বাঁধা নিয়ম ছিল মানুষকে মেনে নেওয়ার। সে ভরপুর পানের গামলা অনেক দিন হলো সরে পড়েছে, আর সে হুঁকোবর্দার জাতটা সাজ খুলে ফেলে ময়রার দোকানে 3 দিনের বাসি সন্দেশ চটকে চটকে মাখতে লেগেছে। সেই অজানা গাইয়ে আপন ইচ্ছে মতো রয়ে গেলেন কিছুদিন। কেউ প্রশ্নও করল না। ভোরবেলা মশারি থেকে টেনে বের করে তার গান শুনতেন। নিয়মের শেখা যাদের ধাতে নেই তাদের শখ অনিয়মের শেখায়। সকালবেলার সুরে চলত বংশী হামারি রে। তারপরে যখন আমার কিছু বয়স হয়েছে তখন বাড়িতে খুব বড় ওস্তাদ এসে বসলেন, যদু ভট্ট। একটা মস্ত ভুল করলেন, জেদ ধরলেন আমাকে গান শেখাবেনি। সেজন্য গান শেখাই হলো না। কিছু কিছু সংগ্রহ করেছিলাম লুকিয়ে চুরিয়ে। ভালো লাগলো কাফি সুরে রুমঝুম বরখে আজু বদরওয়া। রয়ে গেল আজ পর্যন্ত আমার বর্ষার গানের সঙ্গে দল বেঁধে। মুশকিল হলো এই সময়ে আর এক অতিথি হাজির হলো কিছু না বলে কয়ে। বাঘমারা বলে তার খ্যাতি। বাঙালি বাঘ মারে এ কথাটা সেদিন শোনা তো খুব অদ্ভুত। কাজেই বেশিরভাগ সময় আটকা পড়ে গেলুম তাঁরই ঘরে। যে বাঘের কবলে পড়েছিলেন বলে আমাদের বুকে চমক লাগিয়েছিলেন, সে বাঘের মুখ থেকে তিনি কামড় পাননি। কামড়ের গল্পটা আন্দাজ করে নিয়েছিলেন মিউজিয়ামে মরা বাঘের হাঁ থেকে। তখন সে কথা ভাবিনি, এখন সেটা স্পষ্ট বুঝতে পারছি। তবু তখনকার মতো ওই বীরপুরুষের জন্য ঘন ঘন পান তামাকের জোগাড় করতে ব্যস্ত থাকতে হয়েছিল। দূর থেকে কানে পৌঁছত কানাড়ার আলাপ। এই তো গেল গান। সেজদাদার হাতে আমার অন্য বিদ্যের যে গোড়াপত্তন হয়েছিল সেও খুব ফলাও রকমের। বিশেষ কিছু ফল হয়নি, সে স্বভাব দোষে। আমার মতো মানুষকে মনে রেখেই রামপ্রসাদ সেন বলেছিলেন, মন তুমি কৃষিকাজ বোঝো না। কোনোদিন
আবাদের কাজ করা হয়নি। চাষের আঁচড় কাটা হয়েছিল কোন কোন ক্ষেতে, তার খবরটা দেওয়া যাক। অন্ধকার থাকতেই বিছানা থেকে উঠি, কুস্তির সাজ করি। শীতের দিনে শিরশির করে গায়ে কাঁটা দিয়ে উঠতে থাকে। শহরে এক ডাকসাইটে পালোয়ান ছিল, কানা পালোয়ান। সে আমাদের কুস্তি লড়াতো। দালান ঘরের উত্তর দিকে একটা ফাঁকা জমি, তাকে বলা হয় গোলাবাড়ি। নাম শুনে বোঝা যায় শহর একদিন পাড়াগাঁটাকে আগাগোড়া চাপা দিয়ে বসেনি, কিছু কিছু ফাঁক ছিল। শহুরে সভ্যতার শুরুতে আমাদের গোলাবাড়ি গোলা ভরে বছরের ধান জমা করে রাখত। খাস জমির রায়তরা দিত তাদের ধানের ভাগ। এরই পাঁচিল ঘেঁষে ছিল কুস্তির চালাঘর। 1 হাত আন্দাজ খুঁড়ে মাটি আলগা করে তাতে 1 মণ সর্ষের তেল ঢেলে জমি তৈরি হয়েছিল। সেখানে পালোয়ানের সঙ্গে আমার প্যাঁচ কষা ছিল ছেলে খেলা মাত্র। খুব খানিকটা মাটি মাখামাখি করে শেষকালে গায়ে একটা জামা চড়িয়ে চলে আসতুম। সকালবেলায় রোজ এত করে মাটি ঘেঁটে আসা ভালো লাগতো না মায়ের। তার ভয় হতো ছেলের গায়ের রং মেটে হয়ে যায় পাছে। তার ফল হয়েছিল। ছুটির দিনে তিনি লেগে যেতেন শোধন করতে। এখনকার কালের শৌখিন গিন্নিরা রং সাফ করবার সরঞ্জাম কৌটোতে করে কিনে আনেন বিলিতি দোকান থেকে। তখন তারা মলম বানাতেন নিজের হাতে। তাতে ছিল বাদাম বাটা, সর, কমলা লেবুর খোসা, আরও কত কি। যদি জানতুম আর মনে থাকতো তবে বেগম বিলাস নাম দিয়ে ব্যবসা করলে সন্দেশের দোকানের চেয়ে কম আয় হতো না। রবিবার দিন সকালে বারান্দায় বসিয়ে দলন মলন চলতে থাকতো। অস্থির হয়ে উঠত মন ছুটির জন্যে। এদিকে স্কুলের ছেলেদের মধ্যে একটা গুজব চলে আসছে যে জন্মমাত্র আমাদের বাড়িতে শিশুদের ডুবিয়ে দেওয়া হয় মদের মধ্যে, তাতেই রংটাতে সাহেবি জেল্লা লাগে। কুস্তির আখড়া থেকে ফিরে এসে দেখি মেডিকেল কলেজের এক ছাত্র বসে আছেন মানুষের হাড় চেনাবার বিদ্যে শেখাবার জন্য। দেয়ালে ঝুলছে আস্ত একটা কঙ্কাল। রাত্রে আমাদের শোবার ঘরের দেয়ালে এটা ঝুলত। হাওয়ায় নাড়া খেলে হাড়গুলো উঠত খটখট করে। তাদের নাড়াচাড়া করে করে হাড়গুলোর শক্ত শক্ত নাম সব জানা হয়েছিল। তাতেই ভয় গিয়েছিল ভেঙে। দেউড়িতে বাজল 7টা। নীলকমল মাস্টারের ঘড়ি ধরা সময় ছিল নিরেট। 1 মিনিটের তফাৎ হবার জো ছিল না। খটখটে রোগা শরীর, কিন্তু স্বাস্থ্য তার ছাত্রেরই মতো। একদিনের জন্যেও মাথা ধরার সুযোগ ঘটল না। বই নিয়ে স্লেট নিয়ে যেতুম টেবিলের সামনে। কালো বোর্ডের উপর খড়ি দিয়ে অঙ্কের দাগ পড়তে থাকতো, সবই বাংলায়। পাটিগণিত, বীজগণিত, রেখাগণিত। সাহিত্যে সীতার বনবাস থেকে একদম চড়িয়ে দেওয়া হয়েছিল মেঘনাদ বধ কাব্যে। সঙ্গে ছিল প্রাকৃত বিজ্ঞান। মাঝে মাঝে আসতেন সীতানাথ দত্ত। বিজ্ঞানের ভাষা ভাষা খবর পাওয়া যেত জানা জিনিস পরখ করে। মাঝে একবার এলেন হেরম্ব তত্ত্বরত্ন। লাগলুম কিছু না বুঝে মুগ্ধ বোধ মুখস্থ করে ফেলতে। এমনি করে সারা সকাল জুড়ে নানা রকম পড়ার যতই চাপ পড়ে, মন ততই ভিতরে ভিতরে চুরি করে কিছু কিছু বোঝা সরাতে থাকে। জালের মধ্যে ফাঁক করে তার ভিতর দিয়ে মুখস্থ বিদ্যে ফসকিয়ে যেতে চায়। আর নীলকমল মাস্টার তার ছাত্রের বুদ্ধি নিয়ে যে মত জারি করতে থাকেন তা বাইরের 5 জনকে ডেকে ডেকে শোনাবার মতো হয় না। বারান্দার আর এক ধারে বুড়ো দর্জি, চোখে আতশ কাঁচের চশমা, ঝুঁকে পড়ে কাপড় সেলাই করছে। মাঝে মাঝে সময় হলে নমাজ পড়ে নিচ্ছে। চেয়ে দেখি আর ভাবি কি সুখেই আছে নেয়ামত। অঙ্ক কষতে মাথা যখন ঘুলিয়ে যায়, চোখের উপর স্লেট আড়াল করে নিচের দিকে তাকিয়ে দেখি দেউড়ির সামনে চন্দ্রভান লম্বা দাড়ি কাঠের কাঁকই দিয়ে আঁচড়িয়ে তুলছে 2 কানের উপর 2 ভাগে। পাশে বসে আছে কাঁকন পরা ছিপছিপে ছোকরা দারোয়ান, কুটছে তামাক। ওইখানে ঘোড়াটা সকালেই খেয়ে গেছে বালতিতে বরাদ্দ দানা। কাকগুলো লাফিয়ে লাফিয়ে ঠোকরাচ্ছে ছিটিয়ে পড়া ছোলা। জনি কুকুরটার কর্তব্যবোধ জেগে ওঠে, ঘেউ ঘেউ করে দেয় তারা।
বারান্দায় এক কোণে ঝাঁট দিয়ে জমা করা ধুলোর মধ্যে পুঁতেছিলুম আতার বিচি। কবে তার থেকে কচি পাতা বেরোবে দেখবার জন্যে মন ছটফট করছে। নীলকমল মাস্টার উঠে গেলেই ছুটে গিয়ে তাকে দেখে আসা চাই, আর দেওয়া চাই জল। শেষ পর্যন্ত আমার আশা মেটেনি। যে ঝাঁটা একদিন ধুলো জমিয়েছিল, সেই ঝাঁটাই দিয়েছিল ধুলো উড়িয়ে। সূর্য উপরে উঠে যায়, অর্ধেক আঙিনায় হেলে পড়ে ছায়া। 9টা বাজে। বেঁটে কালো গোবিন্দ কাঁধে হলদে রঙের ময়লা গামছা ঝুলিয়ে আমাকে নিয়ে যায় স্নান করাতে। 9:30 বাজতেই রোজকার বরাদ্দ ডাল ভাত মাছের ঝোলের বাঁধা ভোজ। রুচি হয় না খেতে। ঘণ্টা বাজে 10টার। বড় রাস্তা থেকে মন উদাস করা ডাক শোনা যায় কাঁচা আমওয়ালার। বাসনওয়ালা ঠং ঠং আওয়াজ দিয়ে চলছে দূরের থেকে দূরে। গলির ধারের বাড়ির ছাতে বড় বউ ভিজে চুল শুকোচ্ছে রোদ্দুরে। তার 2 মেয়ে কড়ি নিয়ে খেলেই চলেছে, কোনো তাড়া নেই। মেয়েদের তখন স্কুল যাওয়ার তাগিদ ছিল না। মনে হতো মেয়ে জন্মটা নিছক সুখের। বুড়ো ঘোড়া পালকি গাড়িতে করে টেনে নিয়ে চলল আমার 10টা 4টার আন্দামানে। 4:30 পর ফিরে আসি স্কুল থেকে। জিমন্যাস্টিকের মাস্টার এসেছেন। কাঠের ডান্ডার উপর ঘণ্টাখানেক ধরে শরীরটাকে উলট পালট করি। তিনি যেতে না যেতে এসে পড়েন ছবি আঁকার মাস্টার। ক্রমে দিনের মরচে পড়া আলো মিলিয়ে আসে। শহরের 5 মিশালি ঝাপসা শব্দে স্বপ্নের সুর লাগায় ইট কাঠের দৈত্যটার দেহে। পড়বার ঘরে জ্বলে ওঠে তেলের বাতি। অঘোর মাস্টার এসে উপস্থিত। শুরু হয়েছে ইংরেজি পড়া। কালো কালো মলাটের রিডার যেন ওত পেতে রয়েছে টেবিলের উপর। মলাটটা ঢল ঢলে, পাতাগুলো কিছু ছিঁড়েছে, কিছু দাগি। অজায়গায় হাত পাকিয়েছি নিজের নাম ইংরেজিতে লিখে। তার সবটাই ক্যাপিটাল অক্ষর। পড়তে পড়তে ঢুলি, ঢুলতে ঢুলতে চমকে উঠি। যত পড়ি তার চেয়ে না পড়ি অনেক বেশি। বিছানায় ঢুকে এতক্ষণ পরে পাওয়া যায় একটুখানি পুরো সময়। সেখানে শুনতে শুনতে শেষ হতে পায় না। রাজপুত্তুর চলেছে দীপান্তর মাঠে। শুনলেন রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটবেলার স্মৃতিচারণ, ছেলেবেলা। আজ শুনলেন 2য় পর্ব। আগামী সপ্তাহে ঠিক এই দিনে আবারও ফিরে আসছি 3য় পর্ব নিয়ে। 9টার গল্প, গল্পে গল্পে জমজমাট। আমাদের এই চ্যানেলটি শেয়ার ও সাবস্ক্রাইব করুন। বেল আইকন প্রেস করতে ভুলবেন না কিন্তু।